দেখেন ভিশনটা স্পষ্ট। একটা এই বাজেটটা অ্যাসপিরেশনাল এবং এটা যেই ভিশনের এগেনস্টে অ্যাসপায়ার করছে সেটা ক্লিয়ার যে সাধারণ মানুষ, জনগণ, নাগরিক, ভোটার তাদের জীবনযাত্রা সহজ করতে চায়, তাদের তাদের অর্থনীতিতে তাদের সুযোগ বাড়াতে চায়, যেটা ডেমোক্রেটাইজেশন অফ ইকোনমি বলে বলা হচ্ছে। ভিশনটা এটাও ক্লিয়ার যে অর্থনীতি খারাপ অবস্থায় আছে, এটা রেকগনিশন আছে এবং অর্থনীতিটাকে ভালো জায়গায় নিতে চায়। সো ভিশনটা খুব ক্লিয়ার। সেটার সাথে কিছু প্রায়োরিটি এরিয়া ক্লিয়ার করেছে, সেটাও খুব ভালোভাবে এসছে। 10টা এরিয়া আপনি দেখেছেন কেয়ার, ওখানে বলেছে ডিরেগুলেশনের মতো এরকম বেশ কয়েকটা, সবার জন্য উন্নয়ন, ওই যে সবার জন্য স্থিতিশীলতা, এরকম স্টেবিলিটি। কিন্তু আমি একটু আগেও যেটা বলছিলাম যে অর্থনীতির কৌশলটা কি, আমরা তো ক্রাইসিসে আছি। এটাই সরকারের দোষ না, সরকার আনফর্চুনেটলি ইনহেরিট করেছে, এগুলো তৈরি হয়েছে আগে। 24-এর পট পরিবর্তনের আগেই হয়েছে, 24-এর পট পরিবর্তনের পরের 18 মাসেও অনেক ধরনের ফেইলিওর ছিল, পলিসি রিফর্মস এগুলো ফেইলিওর, যার কারণে সমস্যা প্রকট হয়ে তার সাথে গ্লোবাল ইস্যু যুক্ত হয়েছে, ট্রাম্প ট্যারিফ, ফেব্রুয়ারি থেকে ইরান ক্রাইসিস। কিন্তু আমাদের যে প্রবলেম, এটা 90% কিন্তু দেশের ভেতর থেকে উৎপত্তি, এটা আমাদেরকে কিন্তু ক্লিয়ার থাকতে হবে। আমাদের এতটা হবে পার্সেন্টেজ, একদম আমি একদম নিশ্চিতভাবে বলছি আপনাকে। হ্যাঁ, কারণ ইরান ক্রাইসিস ফেব্রুয়ারির লাস্ট উইকে এসছে, আমরা তো 2 বছর ধরে এনার্জি ক্রাইসিসে আছি। ট্রাম্প ট্যারিফের জন্য কিছুটা আনসার্টেনিটি সৃষ্টি হয়ে গত 10 মাসে আমাদের এক্সপোর্ট কমেছে, 9 মাসই আউট অফ 10 মান্থস। কিন্তু আমার এক্সপোর্টের দুর্বলতা তো 2, 4, 5 বছর ধরে আইডেন্টিফাইড। আমার ডাইভার্সিফিকেশন নাই, আমার 1-2টা পণ্যের বাইরে কম্পিটিটিভ প্রোডাক্ট নাই গ্লোবাল মার্কেটে নিয়ে যাওয়ার জন্য। আপনার মনে আছে 20 বা 21 সালে চায়না 8,000-এর উপর প্রোডাক্টের উপর ডিউটি ফ্রি অ্যাক্সেস দিয়েছিল, যেটা আমাদের টোটাল এক্সপোর্টের 98% প্রোডাক্টের ওটার মধ্যে পড়ে। আমরা চায়নায় তো এক্সপোর্ট বাড়াতে পারিনি, কারণ আমার তো কম্পিটিটিভ প্রোডাক্ট নাই, ওখানে গিয়ে প্রতিযোগিতার সক্ষমতা আছে। তো এটা তো আমার 5-7 বছর আগের প্রবলেম, সুতরাং আমার দেশের ভেতরের প্রবলেম, কারণ আমি এক্সপোর্ট কম্পিটিটিভনেস, এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন এগুলোর জন্য তৈরি হতে পারিনি। এটা তো গ্লোবাল সমস্যার সাথে কোনো সমস্যা মানে যুক্ত না, গ্লোবাল সমস্যাগুলো মরার উপর খাড়ার গা হিসেবে এসেছে। আরেকটা বিষয় খুব জোরে সোরে আসে যে আর্থিক খাতের শৃঙ্খলা। অবশ্যই মানে সেই শৃঙ্খলা, আর্থিক খাতের শৃঙ্খলা, বিশেষ করে যদি দুর্বল ব্যাংক খাতের কথা যদি আমরা এখনকার বলি, মানে সেটার উত্তরণের কোনো বা সেই সংস্কারকে এগিয়ে নেওয়ার কোনো উদ্যোগ কি দেখেছেন? সেই জায়গাটাই আমি আসছিলাম যে আমরা ভিশনটা ভেরি ক্লিয়ার, প্রায়োরিটি এরিয়া ক্লিয়ার, কিন্তু অর্থনৈতিক কৌশলটা কি, সেখানে বাজেটের ভূমিকা কি, বাজেট সেই কোন কৌশলে সেই জায়গায় অবদান রাখছে, এটা ক্লিয়ার না। তার মধ্যে আপনি উদাহরণটা হিসেবে আনলেন যে আমার যেই মুহূর্তে যে ক্রাইসিসগুলো আছে, এর মধ্যে সবচেয়ে বড় ক্রাইসিস যদি 4-5টা ধরি, এর মধ্যে 3টা হলো ইনফ্লেশন, এনার্জি আর ব্যাংকিং বা আর্থিক খাতের শৃঙ্খলা। এর বাইরে আছে বিনিয়োগ এবং এমপ্লয়মেন্ট এবং সরকারের আর্থিক সক্ষমতা। এইখানেই কিন্তু আমার সার্বিক ক্রাইসিস আপনি সামারাইজ করতে পারবেন এই 5টার মধ্যে। এখন ব্যাংকিংয়ে 36,000 কোটি টাকার একটা অ্যালোকেশন আছে, যে ব্যাংক বন্ধ, মানে এগুলো হলো যে সরকার ব্যাংক নিয়ে বিভিন্ন সিদ্ধান্ত নিলে, আমি ধরে নিচ্ছি যদি বন্ধ করে, সেটা ডিপোজিটরদের টাকা দেওয়া বা অন্যান্য ভাবে ওই ক্লোজ বা কনসলিডেটেড ব্যাংকগুলোকে ম্যানেজ করা, সেটার জন্য অ্যালোকেট করেছে। তো সেটা একটা ভালো দিক, কারণ ব্যাংক বন্ধ করতে হবে কয়েকটা, এনবিএফআই বন্ধ করতে হবে, কারণ এরা চলতে পারবে না নিজের পায়ে। এই যে 5টা ব্যাংক বন্ধ করার পথে হাঁটছে সরকার, মানে গত প্রায় 6-8 মাস ধরেই বাংলাদেশ হাঁটতে গিয়ে আবার ফেরত আসে, একীভূত করার পথে হাঁটছে। ওই তো মানে অ্যাকচুয়ালি এই ব্যাংকগুলা, মানে হয়তো একটা ব্যাংক বাদ দিলে বাকি ব্যাংকগুলো নিজের পায়ে দাঁড়ায় চলার মতো না। এটা ইন্টারিম গভর্নমেন্টের চরম ভুল ছিল যে এই 5টা ব্যাংক একীভূত করে আবার সরকারি মালিকানায় আরেকটা নতুন ব্যাংক চালু করার, ওই 5টার মাধ্যমে। সরকারি মালিকানার বাকি ব্যাংকগুলোর অবস্থা কি? এই নতুন একটা, মানে এই 5টা ব্যাংক যেহেতু নিজের পায়ে চলতে পারছে না, এদেরকে আপনি বন্ধ করলে একবারে বন্ধ করে দিতে হবে, দিয়ে আপনি ডিপোজিটরদের কিভাবে ফেরত দিবেন টাকা, সেই পন্থা নিয়ে আলোচনা হতে পারে। কিন্তু ওই 5টাকে বন্ধ করে আপনি আবার একটা নতুন ব্যাংক চালু করবেন, তাও সরকারি মালিকানায়, ওই নতুন ব্যাংকও তো তারপর খুঁড়িয়ে চলবে, ওকে রিকাভার করবে কে, ওকে বেইল আউট করবে কে? সুতরাং ওখানে একটা ইন্টারিম গভর্নমেন্টের এটা ভুল সিদ্ধান্ত ছিল। ভালো সিদ্ধান্ত ছিল যে 5টা ব্যাংক
একীভূত করার দিকে এগিয়েছে। ভুল সিদ্ধান্ত ছিল ক্লোজ না করে আর একটা নতুন সরকারি মালিকানায় ব্যাংক চালু করার দিকে যাচ্ছিল। আমি আশা করব বর্তমান সেন্ট্রাল ব্যাংক এবং বর্তমান সরকার যেগুলো বন্ধ করতে হবে ওগুলোকে বন্ধই করবে, সেই সাহসী সিদ্ধান্তটা নিতে পারবে। সেটার থেকে আবার একটা অর্ধমৃত নতুন ব্যাংক চালু করবে না বলে আমি আশা করছি। কিন্তু এই এই মুহূর্তে ৩৬,০০০ কোটি দিলেই তো সমস্যার সমাধান না। আপনি ওভারঅল ব্যাংকিং সেক্টর স্টেবিলাইজেশন, এনপিএল কিভাবে ক্লিন আপ করবেন মার্কেট বেসড এবং গ্লোবাল বেস্ট প্র্যাকটিসের কনটেক্সটে, আপনি ক্যাপিটাল ইনজেকশন করবেন কিভাবে, পুরো সেক্টর ৩.৫% ক্যাপিটাল অ্যাডিকুয়েসি, মিনিমাম 10% থাকে। বর্তমান অবস্থা এটা আসলে উদ্যোক্তারা কতটুকু সাফার করছেন, আর এই ব্যাংক খাতে শৃঙ্খলা ফেরানোর উদ্যোগ আসলে কতটুকু দেখছেন সরকারের? আমি একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে শুরু করি। আমি নিজে 2টা নন ব্যাংকিংয়ের উদ্যোক্তা, AAA+ কোম্পানি। প্রবলেম হয়ে গেছে কি, বাজারে যে ইমপ্রেশনটা আমাদের এখান থেকে সিরিয়াস উইথড্রল হচ্ছে। উই আর হ্যাভিং সিভিয়ার ক্যাশ ক্রাইসিস। আমি নাম বলতে পারতেছি না, মানে এটা তো আশঙ্কার ব্যাপার, বাট উই আর ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট কোম্পানিজ ইন দ্য ইন্ডাস্ট্রি। বাট বিকজ অফ দ্য পজিশন অফ দি মার্কেট, মানুষের একটা চিন্তা হয়ে গেছে যে ব্যাংকে টাকা রাখলেই আমার টাকা নাই হয়ে যাবে। লিজিং কোম্পানিতে আপনি যে 10-15টা লিজিং কোম্পানি যে অবস্থা করে গেছে, এটার জন্য আমরা সাফার করছি না। উই স্টিল দেয়ার ইন দ্য মার্কেট, উই আর এ লিস্টেড কোম্পানি, উই আর ওয়ান অফ দ্য টপ কোম্পানি, বাট দ্যাটস নট দ্য পয়েন্ট। মানুষের এনবিএফআই এর উপর থেকে আস্থা চলে গেছে। এবার আসেন আপনি, যেটা একটু আগে ডক্টর রিয়াজ বিশ্লেষণ করেই ফেললেন, আমি একটু সাপ্লিমেন্ট করি সেখানে। আপনি যদি খেয়াল থাকে যে 2-4 বছর আগে আপনার একটা উদ্যোগ নেওয়া হয়েছিল যে মার্জ করবে কতগুলা, তো একটা ভালো ব্যাংকের সাথে একটা খারাপ ব্যাংকের মার্জের একটা প্রস্তাব আসছে। তো ওই ভালো ব্যাংক তো টেনশনে পড়ে গেছে যে এর জন্য তো আমিও ডুববো। আপনি তো এবং এখন কিন্তু আপনার অ্যাটেম্পটা ভেরি সিমিলার। আমি আম বিগ ফ্যান অফ দি ফর্মার গভর্নর, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই, আমি এটা প্রকাশ্যে বলছি। বাট ইউনাইটেড ইসলামী ব্যাংকটা নিয়ে আমি একটু আই ওয়াজ হেজিটেন্ট। এটা ঠিক হয়নি, বিকজ হোয়াটস গন ইজ গন, ট্রাই টু স্যালভেজ হোয়াটস লেফট। ওই যে একটু আগে বললাম আপনাকে যে মর্চুরিতে ইনভেস্ট করছি কিন্তু আমার আইসিউর খবর নাই। এই জিনিসটা আমাদেরকে যদি আবার এখন যে এদেরকে টাকা দিচ্ছেন পুনরুজ্জীবিত করার জন্য, কে দিচ্ছে? আপনি দিচ্ছেন, আমি দিচ্ছি, মাসুর ভাই দিচ্ছে। তো এইটা তো আমাদের কাজ না। বরঞ্চ আপনার যেসব ভালো ব্যাংক আছে যারা এখন ইন্ডাস্ট্রিতে সিচুয়েশনের ভিকটিম, তাদেরকে আপনি সাপোর্ট দেন। আমি আসলে কোনো ব্যাংকের নাম নিয়ে বলতে চাই না, নট বিকজ দে আর নট প্রবলেম ব্যাংক, দে আর গুড ব্যাংকস, বাট বিকজ অফ দ্য সিচুয়েশন অফ দ্য ইন্ডাস্ট্রি তাদের একটা তারল্য সংকটে তারা পড়ছে। হ্যাঁ, আপনার এই কিছুদিন আগে অন্তর্বর্তী সরকারের সময় ইসলামী ব্যাংকে তো তারল্য সাপোর্ট দেওয়া হয়েছিল। হ্যাঁ, তো ওনারা তো সেখান থেকে একটু ঘুরিয়ে দাঁড়িয়েছে। তো বাট আমার কথা হলো, যারা ভালো শক্ত প্রতিষ্ঠান তাদেরকে আপনি প্রোটেক্ট করবেন আগে, এবং যেটা মরে গেছে সেটা তো, আই এম সরি, ইট ডাজন্ট সাউন্ড রাইট, বাট দ্যাটস আ ফ্যাক্ট। আপনি তো মানে ডেথ কাউন্ট বাড়ালে হবে না এখানে। এরপরে আপনি প্রণোদনা দিবেন, ঠিক আছে, প্রণোদনা দেবেন। আপনি এটা তো আর্থিক খাতে প্রণোদনা তো খালি আপনি এইভাবে দিচ্ছেন না, 5,000 কোটি টাকা বরাদ্দ করেছেন আপনি এসএমইর জন্য, অন্য কিছু খাতে আপনি করেছেন। আপনার ডেটাবেসটা ঠিক না। হু ডিজার্ভস দি প্রণোদনা? আপনি কি কোভিডের সময় যে প্রণোদনা প্যাকেজ দেওয়া হয়েছিল সেটা থেকে আমরা কি কিছু শিখিনি? ভুলভ্রান্তি আমরা কি জানি না? আমরা প্রয়োজনীয় জায়গায় সে প্রণোদনা পৌঁছে দিতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা ছিল। এবং আমি মনে করি এই সরকার একটা জিনিস করা উচিত, যে বিগত সরকারগুলো যে সব ধরনের ভুলভ্রান্তি হয়েছে, যার কারণে তারা আজকে যে কোনো কিছুর শিকার হয়েছে, সেটা তো আমাকে শেখা উচিত। সেটা তারা ভুল করেছে, আমরা ওই পথে আর না চলি। একই পথে চললে এই সমস্যায় আমরা আবার পড়ব। জি, ডক্টর মাসুদ রিয়াজ, মানে একদমই সময় কম, যদি অর্থনীতিতে যেই টেকসই শৃঙ্খলার কথা বলছেন অর্থমন্ত্রী, মানে একদম মোটা দাগে যদি বলেন যে সেটির জন্য সরকারের প্রতি আপনার পরামর্শ কী হবে? প্রথম বিষয় হলো যে একটা এই অর্থনৈতিক রিকাভারির সুনির্দিষ্ট একটা পরিকল্পনা তৈরি করতে হবে। কারণ এটার এই রিকাভারি এবং এই বর্তমান চ্যালেঞ্জের অনেকগুলো দিক আছে। প্রতিটা দিককে আপনার এই সবগুলোকে সমন্বিতভাবে কিন্তু আগাতে হবে। এখন সেখানে যদি আপনার একটা সমন্বিত পরিকল্পনা না থাকে, তখন ডান হাত কি কাজ করছে, বাম হাত জানবে না, কোথায় কাজ হওয়া দরকার আর কোথায় হচ্ছে সেটার মধ্যে হয়তো পার্থক্য থাকবে। দ্বিতীয় হলো, বাংলাদেশে যেটা হয়, অনেক ফিল গুড বড় বড় ভীষণ পরিকল্পনা থাকে, কিন্তু
কার্যকর বাস্তবায়ন পরিকল্পনা থাকে না, অ্যাকশন প্ল্যান, টাইম বাউন্ড, এটা থাকতে হবে। দ্বিতীয়, আর ফোকাস এরিয়াগুলো আমি বলছি আমার ম্যাক্রো স্টেবিলাইজ করতে হবে, আমার এনার্জির যে আগামী 1 থেকে 2 বছর ইম্পোর্টেড এনার্জির উপরেই থাকতে হবে, সেটার জন্য তৈরি হতে হবে, সেটার খরচ থেকে আসবে। আর 3 থেকে 5 বছরের মধ্যে রিনিউয়েবল এবং লোকাল গ্যাস, সেটাকে একেবারে আমার সমস্যা সমাধানের লেভেলে নিয়ে যেতে হবে। আমার ব্যাংকিং স্টেবিলাইজেশন মাস্ট, কারণ ব্যাংকিং সেক্টরে যদি কোনো ধরনের মানে ফল হয়, ব্যাংক রান হয়, পুরো অর্থনীতি পড়ে যাবে। এবং ব্যাংকিং এই এনপিএল এবং রিক্যাপিটালাইজেশন এটা না করতে পারলে গ্রোথ ফাইন্যান্স করা যাবে না। বিনিয়োগ এবং এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন, এই দুটাকে অ্যাগেইন এটা ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট রিফর্ম প্ল্যান, সার্বিক অর্থনৈতিক রিকনস্ট্রাকশন রিকভারি প্ল্যানের আন্ডারে একটা সেপারেট পিলারে একেবারে 2 থেকে 3 বছরের সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে আগাতে হবে। সেইখানে নতুন সেক্টরে বিনিয়োগ, এক্সপোর্টের ক্ষেত্রে ডাইভার্সিফিকেশন অনেকগুলো সেক্টরে হবে না, 2 থেকে 3টা সেক্টর মাথায় নিয়ে রেডিমেড গার্মেন্টসের বাইরে আগাতে হবে।